নমস্কার, আমি সুবর্ণা সেন, শিলিগুড়ি তরাই বিএড কলেজ সেকেন্ড সেমিস্টার মেথড বাংলার আজ আমরা তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা আলোচনা করছি মেথড বাংলার বিভিন্ন বিষয়গুলো। বিগত দুটো ক্লাসে আমরা প্রথম অধ্যায়কে কেন্দ্র করে যে সমস্ত উপ এককগুলো ছিল সেগুলো আমরা আলোচনা শেষ করে ফেলেছি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নামটি থেকে তোমরা বুঝতে পারছো, দেখো, মাতৃভাষা শিক্ষণ পদ্ধতি। অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তুমি শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের মান বা তাদের চাহিদা অনুযায়ী কোন বিষয়টি উপস্থাপন করলে এবং কিভাবে উপস্থাপন করলে তাদের পাঠ গ্রহণের ক্ষেত্রে সুবিধা হবে, সেই সকল পদ্ধতিকেই বলা হচ্ছে মাতৃভাষা শিক্ষণের বিভিন্ন পদ্ধতি। এবার দেখো, প্রথমে এর উপ এককগুলি কতগুলো অংশ আমরা আলোচনা করছি। প্রথমেই রয়েছে উপ একক একের মধ্যে পদ্ধতি, এবং পদ্ধতির মধ্যে বিভিন্ন পদ্ধতিগুলো উঠে এসেছে। আজকে আমরা এই পদ্ধতিগুলো নিয়ে খুব সংক্ষেপে আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাব, যেহেতু আমরা শ্রেণীকক্ষে এই সম্পর্কে বিশদে আলোচনা শেষ করে ফেলেছি। দেখো, প্রথমেই রয়েছে বক্তৃতা পদ্ধতি। বক্তৃতা পদ্ধতি নামটা শুনে বুঝতে পারছো, পুরোটাই শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি। শিক্ষক ক্লাসে আসবেন এবং তিনি একটি বিষয়কে বক্তৃতার আকারে উপস্থাপন করবেন, বা তিনি এককভাবে পাঠটি উপস্থাপন করবেন এবং ছাত্রছাত্রীরা সমবেতভাবে বিষয়টি শুনবেন। সেক্ষেত্রে যারা শ্রেণীকক্ষে খুব বেশি ভালো ছাত্রছাত্রী নয়, মানের দিক থেকে তুলনামূলক মাঝারি বা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তারা অনেক সময় একটি বড় অংশকে বক্তৃতার মাধ্যমে শুনতে শুনতে একঘেয়েমি বোধ করতে পারে, বা কিছু অংশ তাদের দুর্বোধ্য মনে হতে পারে, বা কঠিন লাগতে পারে, বা তাদের না বোঝাও কিছু অংশ থেকে যেতে পারে। সেক্ষেত্রে এই পদ্ধতি কিন্তু খুব বেশি সকলের ক্ষেত্রে উপযোগী নয়। উচ্চ শ্রেণীর জন্য এই পদ্ধতিকে তোমরা নির্বাচন করতেই পারো, নবম, দশম বা খুব ভালোভাবে একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য। কিন্তু নিম্ন শ্রেণীর ক্ষেত্রে বা নিচু ক্লাসের জন্য এই পদ্ধতি খুব বেশি উপযোগী নয়, এবং সকল ছাত্রছাত্রীরাও যে এই পদ্ধতিতে পাঠকে বুঝতে পারবে সেটাও কিন্তু নয়। পুরোটাই একটা ব্যক্তিতান্ত্রিক বা এককেন্দ্রিক পদ্ধতি। যেহেতু এটা বক্তৃতার মাধ্যমে হচ্ছে, তাই এই পদ্ধতির নাম হলো বক্তৃতা পদ্ধতি। ঠিক আছে? এরপরে দেখো আসছে প্রদর্শন পদ্ধতি। প্রদর্শন পদ্ধতি তোমরা নামটা থেকেই বুঝতে পারছো, যখন কোনো একটি বিষয়কে আমি পাঠ উপস্থাপন করছি, পাশাপাশি তার একটি আমি প্রতিরূপ বা কোনো একটি মডেল হিসেবে তাকে দেখানোর চেষ্টা করছি। ধরো, রবীন্দ্রনাথ কেন্দ্রিক কোনো একটি পাঠ রয়েছে, আমি রবীন্দ্রনাথ সম্পর্কে তার কবি পরিচিতি যেমন দিচ্ছি, তার অংশটিও আমি পাঠ করছি, যেই গদ্য বা পদ্যটি নিয়েছি, পাশাপাশি আমি একটি রবীন্দ্রনাথের ছবি এঁকে নিয়ে এসেছি, বা একটি মডেল হিসেবে তাকে আমি দেখাচ্ছি। তাহলে ছাত্রছাত্রীরা যারা রবীন্দ্রনাথকে চেনেন না, তাদের রবীন্দ্রনাথ সম্পর্কে একটি ধারণা হয়ে গেল, যেহেতু তারা প্রতিকৃতির মাধ্যমে তাকে দেখে ফেললেন। এর ফলে কি হচ্ছে, পাঠটি যেমন খুব সহজে তারা বুঝতে পারছে, এবং তার সঙ্গে সংযুক্ত যে লেখক বা অন্যান্য তথ্য সম্পর্কে একটি প্রতিকৃতি বা প্রদর্শনের মাধ্যমে কিছু তথ্য দেখার ফলে তাদের বিষয়টি অনেক বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে বা মনে রাখার ক্ষেত্রে সুবিধা হচ্ছে। প্রদর্শন পদ্ধতি বক্তৃতা পদ্ধতি থেকে অনেকটাই সুবিধাজনক একটি পদ্ধতি। ঠিক আছে? এরপর দেখো আছে আলোচনা পদ্ধতি। আলোচনার নামটা শুনে বুঝতে পারছো যে পদ্ধতিতে শিক্ষক কিছু পাঠ উপস্থাপন করবেন, এবং তার পরিপ্রেক্ষিতে যদি কোনো সমস্যা থেকে থাকে, ছাত্রছাত্রীরা সেই বিষয়টিকে তাদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তুলে ধরতে পারেন, বা তাদের কোনো একটি মতামতকেও তারা দিতে পারে। অনেক সময় আমরা শ্রেণীকক্ষে একটি ডিবেট আলোচনা করে থাকি। এই সমস্ত বিষয়গুলো এই আলোচনা পদ্ধতির অন্তর্গত। নামটা শুনেই বুঝতে পারছো যে পদ্ধতিতে উভয় পক্ষ, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই আলোচনার মাধ্যমে তাদের পাঠকে সচল রাখবে এবং পরবর্তী ধাপে এগিয়ে যাবে। সেই পদ্ধতির নাম হলো আলোচনা পদ্ধতি। ঠিক আছে? দেখো, এরপর আসছে কি সমস্যা সমাধান পদ্ধতি। খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। একেবারেই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই পদ্ধতির প্রয়োগ আমরা লক্ষ্য করে থাকি। শ্রেণীকক্ষে কোনো একটি প্রকৃতিকেন্দ্রিক বিষয়কে শিক্ষক পড়াচ্ছে, এবার শিক্ষক সেই পাঠটিকে একটি সমস্যার আকারে ছাত্রদের সামনে তুলে ধরলেন। তিনি হতে পারে ছাত্রদের একটি দলে বিভক্ত করলেন এবং তাদের 1 মাস সময় দেওয়া হলো।
ধরো প্রকৃতিকেন্দ্রিক যে বিষয়টি পড়াচ্ছেন তাতে আমাদের ফুল ফল প্রকৃতির বিভিন্ন অংশ রয়েছে এবং শিক্ষক বিভিন্ন দলে ভাগ করে দেওয়ার পর কি হলো, তাদেরকে সময় দিলেন এবং বললেন যে তোমরা যে কোনো ফুল বা কিছু একটি বিদ্যালয় বা শ্রেণীকক্ষ বা আমাদের শিক্ষাঙ্গনে তোমরা চাষ করতে পারো এবং 1 মাস পরে তার একটি রেজাল্ট বা ফলাফল তোমরা আমাকে দেবে প্রকল্পের মাধ্যমে। অর্থাৎ একটি সমস্যা দেবেন, সেই সমস্যাকে দলগত বা এককভাবে ছাত্রছাত্রীদেরকেই সমাধান করতে হবে এবং যে পদ্ধতিতে এটা করা হচ্ছে সেই পদ্ধতিটার নাম হলো সমস্যা সমাধান পদ্ধতি। এই ধরনের পদ্ধতির ফলে ছাত্রছাত্রীদের যেমন একটা দলগত চেতনা জাগ্রত হয়, তেমনই পাঠটিকে তারা অনেক বেশি দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে পারে। সেই কারণে এই পদ্ধতি এতটা বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো আসছে কি, নাম শুনেই বুঝতে পারছো, অভিনয় পদ্ধতি। অভিনয় পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতিতে কোনো একটি বিষয়কে শিক্ষক মহাশয় যেমন পড়ছেন বা বোঝাচ্ছেন, পাশাপাশি অভিনয় করে দেখাচ্ছেন। হতে পারে শিক্ষক শ্রেণীকক্ষ থেকে 2-3 জন ছাত্রছাত্রীদেরকে ডেকেছেন, শ্রেণীকক্ষের মধ্যে হয়তো শাহজাহান নাটক পড়ানো হচ্ছে এবং 2-3 জনকে ডেকে প্রত্যেকের হাতে টেক্সট বুক ধরিয়ে দিয়ে শাহজাহান নাটকের বিভিন্ন চরিত্রগুলো এক একজনকে দিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেই পাঠটিকে উপস্থাপন করছেন এবং সংলাপের মাধ্যমে তারা তাদের সেই নাটকটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এতে কি হচ্ছে, ছাত্রছাত্রীদের কাছে যেমন একটি ব্যতিক্রমধর্মী পরিবেশ তৈরি হচ্ছে, ছাত্রদের পাঠে আগ্রহ সৃষ্টি হচ্ছে, পাশাপাশি তাদের মধ্যে একটা সৃজনশীল ক্ষমতা জাগ্রত হচ্ছে। সৃজনশীল ক্ষমতা অর্থাৎ তাদের মধ্যে একটা শিল্প সত্তা গড়ে উঠছে। যে পদ্ধতিতে এটা হচ্ছে সেই পদ্ধতির নাম হলো অভিনয় পদ্ধতি। মনে রাখবে, এই পদ্ধতিতে খুব ছাত্রছাত্রীদের পাঠকে খুবই গ্রহণ করার ক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে, এই গেল আমাদের তথাকথিত কিছু পদ্ধতি যেটা আমরা শ্রেণীকক্ষের চাহিদা অনুযায়ী প্রয়োগ করতে পারি। এবার দেখো, নেক্সট আসছে আমাদের আরোহী এবং অবরোহী পদ্ধতি। আরোহী এবং অবরোহী পদ্ধতি পুরোটাই মনে রাখবে আমাদের মাতৃভাষা বাংলা শিক্ষার ব্যাকরণ কেন্দ্রিক পদ্ধতি এবং খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি। আরোহী পদ্ধতিতে কিছু উদাহরণ দেওয়া হবে, তারপর আমরা তার থেকে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হব। এবং অবরোহী পদ্ধতির ক্ষেত্রে প্রথমে আমরা একটি সূত্রকে নেব, তারপর আমরা উদাহরণের মধ্য থেকে একটি সাধারণ ধারণায় উপস্থিত হব। অর্থাৎ ধরো একটি সন্ধির ক্ষেত্রে আমি যদি আরোহী পদ্ধতির প্রয়োগ ধরি, আমরা ধরো বিদ্যা যোগ আলয় বা গৃহ যোগ আলয়। সন্ধির ক্ষেত্রে সূত্রটা আসছে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হচ্ছে। অর্থাৎ একটি আমরা সিদ্ধান্তে বা সূত্রতে আসছি, সেই বিষয়টি উঠে আসছে আমাদের আরোহী পদ্ধতির ক্ষেত্রে। কিন্তু অবরোহীতে প্রথমে আমরা সেই সূত্রটিকে উঠে আসছে আমাদের সামনে সূত্রটি, যেমন আকার যোগ আকারের পর আকার হচ্ছে, যেমন বিদ্যা যোগ আলোয় আমাদের বিদ্যালয় হচ্ছে। কিভাবে মনে রাখবে, প্রথমে আরোহীতে উদাহরণ থেকে সূত্র আর অবরোহীতে সূত্র থেকে উদাহরণ, এটাই বিষয়। আর এই দুটো পদ্ধতি আমাদের ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখো, লাস্টে আমি লিখেছি সুবিধা এবং অসুবিধা, অর্থাৎ প্রত্যেকটি পদ্ধতির একটা বেসিক কনসেপ্ট নিয়ে যাবে, যেটা আমি বললাম সেটাকে মনে রাখার চেষ্টা করবে এবং অন্তত 3টে করে সুবিধা এবং অসুবিধা পড়ে যাবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ফাইনাল এক্সাম। এবং এই কটা পদ্ধতির মধ্যে থেকে কিন্তু অন্তত 2টো পদ্ধতি তোমাদের আসবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখো, দ্বিতীয় অধ্যায়ের উপএকক 2 এবং 5 একসাথে করেছি, কারণ এই দুটোর বিষয়বস্তু খুবই কাছাকাছি বা প্রায় বলতে পারো একই রকম। দেখো কি লেখা আছে, বৈজ্ঞানিক ধারণা অবলিক দিয়ে লেখা আছে আচরণ। মানে মাতৃভাষা বাংলার বিজ্ঞানসম্মত যে বিষয়বস্তু বিশ্লেষণের যে ধারণা, সেই বিষয়টিকে এখানে আলোচনা করা হয়েছে বা এর আচরণসমূহ কী হতে পারে। হয়তো তোমাদের একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু কিছুই নয়, খুবই সহজ বিষয়। দেখো, প্রথমে কি, আমি শ্রেণীকক্ষে যখন পাঠ উপস্থাপন করব ছাত্রদের সামনে, তখন আমি সরাসরি একটি পাঠে প্রবেশ করতে পারি না। তার আগে আমাদের ছাত্রছাত্রীদের পূর্ব জ্ঞান যাচাই করে নিতে হবে। অর্থাৎ ধরো, আমি যদি বসন্ত ঋতু সম্পর্কে পড়াই, সেক্ষেত্রে অন্যান্য ঋতুগুলো সম্পর্কে ছাত্রছাত্রীদের কোনো ধারণা আছে কিনা সে সম্পর্কে আমরা একটি পূর্বজ্ঞান যাচাই করি। সেই অংশটাকে বলা হয়েছে দেখো স্মরণ।
অর্থাৎ ছাত্রছাত্রীদের কি কোনো এর আগে কোনো পূর্বজ্ঞান বা বেসিক কোনো আইডিয়া আছে, সেই অংশটা আমাকে এখানে সবার প্রথমে যাচাই করে নিতে হবে কোনো একটি পাঠ শুরুর পূর্বে। তারপর দেখো কি লেখা আছে, অনুধাবন বা বোঝা। এখন শিক্ষক ধীরে ধীরে পাঠ বোঝানো শুরু করবেন। তিনি অল্প অল্প করে ধরো একটি প্যারাগ্রাফ নিলেন, একটি প্যারাগ্রাফ নেওয়ার পরে তিনি সেই বিষয়টি উপস্থাপন করা শুরু করলেন বা বোঝালেন ছাত্রছাত্রীদেরকে। ছাত্ররা বুঝতে পারছে। এবার দেখো তৃতীয়তে কি আসছে, প্রয়োগ। প্রয়োগ অর্থাৎ ছাত্রছাত্রীরা যেটা শিক্ষক বোঝালো সেই বিষয়টি তারা প্রয়োগ করতে পারছে কিনা, বা লিখতে পারছে কিনা, বা বলতে পারছে কিনা। ঠিক আছে, এবার দেখো নেক্সট আসছে আমাদের বিশ্লেষণ। বিশ্লেষণ নামটা শুনে বুঝতে পারছো, এই যে পুরো অংশটা, ধরো বসন্ত ঋতু যদি আলোচনার বিষয় হয়, তাহলে বসন্তকালের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটাকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতে পারি। কি কি ফুল ফল উৎপাদন হয়, বা কি কি রোগ আসছে আমাদের সেই ঋতুতে, কিভাবে আমরা তার প্রতিকার করব, এই অংশটা অর্থাৎ একটি বিষয়কে আমি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করছি যেখানে, সেটাকে বলা হচ্ছে বিশ্লেষণ, যাতে ছাত্রছাত্রীদের পাঠটিকে আয়ত্ত করার ক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে, নেক্সট আসছে দেখো আমাদের সংশ্লেষণ। সংশ্লেষণ মনে রাখবে কিভাবে, এই যে আমাদের বিশ্লেষিত খণ্ডগুলো উঠে আসলো, অর্থাৎ আমরা একটি টপিককে বিভিন্ন ভাগে যে বিভক্ত করলাম, সেটাকে এবার আমরা একত্রিত বা সংহত করব, যাতে আমরা সিদ্ধান্তের দিকে এগোতে পারি। অর্থাৎ সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলিকে আমরা একত্রিত করব, যে বসন্ত ঋতুতে এই হচ্ছে, এবং এর ফলে আমরা এই বিষয়গুলো আমাদের সামনে উঠে আসছে, এবং প্রকৃতি সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হচ্ছে, যে কিভাবে শরতের থেকে বসন্ত আলাদা, বা গ্রীষ্মের থেকে বসন্ত আলাদা। এটাকে বলছে সংশ্লেষণ। বিশ্লেষণে অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ আসছে একটি একটি বিষয়, আর সংশ্লেষণে আসছে একটি বিষয়ের ক্ষুদ্র অংশগুলোকে তুমি সংহত করছো, এবং লাস্টে দেখো তুমি মূল্যায়ন করছো, যে বিষয়টি তুমি উপস্থাপন করলে সেটা ছাত্রছাত্রীরা বুঝেছে কিনা, তুমি কিছু প্রশ্ন করলে বা কিছু বাড়ির কাজ দিলে, এইভাবে তুমি পাঠটাকে সম্পন্ন করে ফেললে। দেখো বৈজ্ঞানিক ধারণা বা আচরণকে আমরা শেষ করে ফেললাম কিভাবে। প্রথমে তুমি ছাত্রদেরকে পূর্বজ্ঞান যাচাই করছো, তারপরে তুমি কিছু বোঝাচ্ছ, বোঝানোর পরে তারা সেই বোঝানোটা সঠিকভাবে প্রয়োগ করতে পারছে কিনা সেটা দেখছো, তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বিশ্লেষণ করছো, তারপরে সেটাকে সংশ্লেষিত করে তুমি একটি সার্বিক সিদ্ধান্তের দিকে এগোচ্ছ, এবং লাস্টলি উঠে আসছে আমাদের সর্বশেষে মূল্যায়ন। এভাবে আমরা একটি পাঠকে বিশ্লেষণের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর এরপরেই আমরা প্রবেশ করব আমাদের লার্নিং ডিজাইন বা পাঠ পরিকল্পনার দিকে। তার একটা বেসিক আইডিয়া আজকে আমরা তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো নেক্সট উঠে আসছে কি, বিভিন্ন দক্ষতাগুলো। এই টপিকটা আশা করি বুঝতে পেরেছো। প্রথম একক, দ্বিতীয় এবং পঞ্চম উপ একক আমাদের হয়ে গেছে, এবং তৃতীয়তে আমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায় বিভিন্ন দক্ষতা। দক্ষতার মধ্যে দেখো গ্রহণধর্মী, অর্থাৎ আমরা যখন গ্রহণ করছি, কি যেমন শ্রবণ, কোনো কিছু শিক্ষক যখন বোঝাচ্ছেন আমরা কিছু শুনছি, সেটাকে বলা হচ্ছে শ্রবণ। ঠিক আছে, তারপরে দেখো পঠন। পঠন আমরা কিছু পড়ছি, সেই পঠনের ভাগগুলো কি রয়েছে, যেমন সরল পাঠ এবং নীরব পাঠ। সরল পাঠ অর্থাৎ নিচু ক্লাসের জন্য, নিচু শ্রেণী প্রাথমিকে যে সমস্ত আমরা পাঠগুলোকে বোঝাই, সেগুলো আমরা সরল পাঠের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকেও পাঠ করবার নির্দেশ দিয়ে থাকি, এবং যত বয়স ছাত্রদের বাড়ে এবং পরিণতির দিকে তারা এগোয়, তখন আমরা নীরব পাঠের দিকে এগিয়ে যাই, কারণ এই পাঠে মনোযোগ অনেক বেশি ছাত্রদের থেকে থাকে। তারপর দেখো আরও কিছু কিছু পাঠ রয়েছে, যেমন ধারণা পাঠ। ধারণা পাঠে অর্থাৎ ছাত্রদের সেই বিষয় সম্পর্কে একটি ধারণা জাগ্রত হলো। চর্বণা পাঠ। চর্বণা মানে বুঝতেই পারছো, চর্বণ করা মানে একটি অংশে বা একটি প্যারাগ্রাফ তুমি যখন পড়ছো, বা একটি প্রবন্ধ বা গদ্য যাই পড়ো না কেন, সেটাকে তুমি একদম ভেতর থেকে বুঝতে পারছো যে এটার আভ্যন্তরীণ অর্থটা কি, সেটাকে বলা হচ্ছে চর্বণা পাঠ। তারপরে দেখো আসছে কি সাধনা পাঠ। সাধনা পাঠের অর্থ হলো, যখন কবি বা লেখক কিছু লিখছেন, তিনি যে আবেগ বা অনুভূতি দিয়ে লিখছে, সেই আবেগ বা অনুভূতিটা যে পাঠে আমি বুঝতে পারছি, সেটাকে বলা হচ্ছে সাধনা পাঠ। শুধুমাত্র কবির আবেগ অনুভূতিকে এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, এবার দেখো প্রকাশধর্মী দক্ষতা রয়েছে। প্রকাশধর্মী দক্ষতার মধ্যে রয়েছে কথন, অর্থাৎ আমি যখন কিছু বলে প্রকাশ করছি সেটাকে বলা হচ্ছে কথন, এবং লিখন, অর্থাৎ যখন আমি কিছু লিখে প্রকাশ করছি। এই উপ একক সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আরও একটু আলোচনা করব। আজকে আমি খুব সংক্ষেপে ছেড়ে দিলাম, আর এই দুটো বিষয়কে আশা করি বোঝাতে পেরেছি।
আজকের আলোচনা থেকে আমাদের পদ্ধতিগুলো এসেছে একটি পাঠকে আমি কিভাবে বোঝাবো এবং কিভাবে শেষ করব, তারপরে এসেছে বিভিন্ন দক্ষতাগুলো, এবং এই দক্ষতার থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন ভীষণই ইম্পর্টেন্ট। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। সকলেই ভালো থাকবে এবং ঘরে থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।